হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমি নুসরাত নাজনীন, আমার ইউটিউব চ্যানেল আনাস মম ব্লগস থেকে। আশা করছি আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এখানে আমি সুন্দরভাবে বিছানাটা করে নিছি। তো বিছানাটা যেহেতু আজকে আর ধুবো না, ময়লাও হয়ে গেছিলো, এই কারণে একটু উল্টিয়ে বিছিয়েছি। তো এই যে আমার এখানে কিন্তু 3টা ওয়ালমেট লাগানো ছিল। এই ওয়ালমেটগুলো আরও আগে মেলা থেকে কিনছিলাম 3টা। তো 2টাই খুলে গেছে এখানে ঘর পরিষ্কার করার সময়। তো গত শুক্রবার না শনিবারে আমি আর আনাসের আব্বু মিলে আমাদের বেডরুমটা আর আমাদের কিচেন যে রুমটা ব্যবহার করি ওই রুমটা সহ পরিষ্কার করে নিছি। যেহেতু রমজান সামনে, তো আসলে অল্প অল্প করেই কাজগুলো করে নিচ্ছি। তো আজকে আমি একাই সোফাগুলো সুন্দরভাবে মুছে নিয়েছি। সোফার মধ্যে অনেক ময়লা ছিল, আসলে অনেক দিন যাবতই সোফা মুছা হয়নি, এই কারণে তো আজকে আমি সুন্দরভাবে সোফাগুলো মুছে নিছি। তো ওয়ালমেটগুলো আমি লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলে পারিনি। তো সুযোগ করে আনাসের আব্বু হয়তো লাগিয়ে দিবে। তো এখানে তো রান্নাবান্নাও শুরু করতে হবে। সোফা মুছার পরে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম সুন্দরভাবে, আজকে আর ঘর মুছবো না। তো এখানে আমি চালটা মেপে নিছিলাম। তো এই তো সোফার লুক হচ্ছে এটা। তো সোফাগুলো এমনিতে সুন্দরই, তবে কভারগুলো না ধোয়া যায় না। কভার এগুলো চেইনটা সেলাই করা, এই কারণে আর খোলাও যায় না, ধোয়াও যায় না। তো আমি উপর দিয়ে এমনিতে মুছে দিছি, কভারের উপরেও ময়লা ছিল ওগুলো মুছে দিছি। তো কাজের ফাঁকে ফাঁকে আনাজকেও দেখতে হচ্ছে, ওর দুষ্টামি তো আছে। তো এই সোফাটা এই পাশে দেওয়াতে আনাস এখানে উঠে হাত ধুইতে পারে। তো এটা একটা সুবিধা হয়েছে, যেহেতু এখানে একটু বেসিনের মতো ব্যবস্থা করে রাখছি ও হাত ধোয়ার জন্যই। তো আনাজকে এখানে হাত ধোয়ার জন্য অনেক সুবিধা হয় সোফার উপর উঠাতে। তো এখানে তো এখন কেটলির মধ্যে আমি পানি ঢেলে নিব। এই কেটলিটার মধ্যে প্রায় 2.5 লিটারের মতো পানি হয়। তো ভাত রান্নার সময় দেড় চালই রান্না করি আমাদের দুজনের জন্য, সকাল আর রাতের জন্য একসাথেই রান্না করে ফেলি। তো এখানে 1 কেটলি পানি গরম করলেই হয়ে যায়। তো আমি কিন্তু রাইস কুকারে পানি আর চাল একসাথে বসাই না, চাল ধুয়ে এনে তারপরে কেটলির পানি গরম পানি দিয়ে তারপরে রাইস কুকারে ভাত রান্না করি। কারণ আমার কাছে মনে হয় যে রাইস কুকারে পানি গরম হতে অনেক বেশি সময় নেয়। তো ওই কারণে আমি এখানে কেটলি দিয়ে পানি গরম করে তারপরেই রান্না করি, এতে করে আসলে সময়টা বাঁচে আর কি। তো এখানে এই যে একটা বোর্ড লাগানো ছোট করে, মানে এগুলোকে কি বলে আসলে মনে আসছে না। তো এই যে এটা দেওয়া আসলে আলাদা করেই দেওয়া হয়েছে, যেহেতু এটা পুরান ঘর আর কারেন্টের সিস্টেমটাও আসলে তেমন একটা আধুনিক না, মানে কোনো রকম করে দিছে আর কি ব্যবহারের জন্য। তো ওই লাইনটাতে একটু সমস্যা ছিল, ওই কারণে একটা আলাদা করে বোর্ড লাগাইছে এখানে, যাতে রাইস কুকার বা কেটলি এগুলো যাতে ব্যবহার করতে পারি। তো আজকে চিন্তা করলাম যে এখানে আলু ভর্তা আর ডাল করব। অনেক দিনই হয়েছে আলু ভর্তা আর ডাল খাইনি। তো মাঝে মধ্যে কিন্তু আলু ভর্তা ডালই মনে হয় যে অনেক প্রিয় একটা খাবার। মাছ মাংস খেতে খেতে যখন আসলে আর খেতে ইচ্ছে করে না, তখন আলু ভর্তা আর ডালই অনেক ভালো লাগে। তো আমার ঘরে কিছু ছোট আলুও ছিল, তো চিন্তা করলাম যে আলু ভর্তাই করে ফেলি। তো আলু ভর্তার জন্য এই আলুগুলো আমি একটা ছাঁকনির মধ্যে নিছি আর কি ধোয়ার জন্য। তো এখানে ওই যে একটা ডালের পাতিলটা বের করার সময়, এই যে ছোটো ডালের পাতিল, এটা ক্যাবিনেট থেকে বের করার সময় আমি ভাপা পিঠার পাতিলটাও বের করে নিছি, যাতে চোখের সামনে থাকে। চোখের সামনে না থাকলে আবার ভুলে যায়। তো মাগরিব ফের হয়ে গেলে মনে পড়ে যে আজকে তো পিঠা বানানোর কথা ছিল, বানাই নাই। তো এই কারণে পাতিলটা আগেভাগেই বার করে নিছি। তো এই তো এখানে ডালটাও আমি ধুয়ে আনছি, চালটাও ধুয়ে আনছি বেসিন থেকে। আর এখানে গরম পানি দিয়ে ডালটা এখন বসিয়ে দিয়েছি, এখনও বসাই নাই, তো বসাবো আর কি, এক পাশে রাখছি। আর এখানে চালটা এখন রাইস কুকারের মধ্যে দিয়ে দিব। আর রাইস কুকারের মধ্যে তো পানি থাকলে চলবে না, তো আমি একটা ভালো কাপড় দিয়ে এটা মুছে নিছি বাইরে দিয়ে। আর এখন চালটা আমি এখানে ঢেলে নিচ্ছি, এরপরে ইলেকট্রিক কেটলি থেকে পানি দিয়ে দিব। তো কারা কারা রাইস কুকারে ভাত রান্না করেন? অনেকেই এখন রান্না করেন,
আসলে এখন কয়জনই বা পাতিলের মধ্যে রান্না করে। তো আমি কিন্তু প্রায় এক সপ্তাহ না 2 সপ্তাহের মতোই রাইস কুকারে ভাত রান্না করছি। তো আগেই কিন্তু রাইস কুকারটা কিনা ছিল, কিন্তু আসলে রান্না করা হয়নি। আসলে আমি জানতাম না যে কীভাবে রান্না করতে হবে। আমরা যেহেতু মানে একটু শক্ত চালেরই ভাত খাই, তো আসলে এই কারণে দেখতাম যে মানে ভাতটা হতে অনেক সময় লাগতো। তো আমি আর রাইস কুকারে রান্না করি নাই। তবে ইদানিং আসলে চেষ্টা করলাম যে একটু বেশি পানি দিয়ে রান্না করলে ঠিক হয়, দেখলাম যে। তো এখন রাইস কুকারেই রান্না করি। আর এখানে কেটলির মধ্যে বেশি পানি সবসময় দিয়ে দিই, পরে এখানে এগুলা বলকে সে পড়ে যায়, তো এটাও আমি মুছে নিছি। আর এখানে কুকারটাও বসিয়ে দিছি। তো এখানে ভাতটা আগেই বসিয়ে দিছি, এরপরে আস্তে ধীরে কেটে বেছে তারপরে কাটবো আর বাছবো কি। এখানে তো আজকে ডাল আলু ভর্তা, তবে ডাল আলু ভর্তাই আসলে অনেক বেশি ঝামেলার। মনে হয় যে ডাল আলু ভর্তা অনেক সহজ খাবার, কিন্তু না। এই যে এখানে আমি পেঁয়াজ, তারপরে টমেটো, মরিচ এগুলো কেটে নিব, একটু রসুনও কাটবো মসুরের ডালের জন্য। তারপরে আজকে চিন্তা করলাম যে শুধু আলু ভর্তা খাবো না, যেহেতু টমেটো আছে, এখন টমেটো সিজন, তো একটু টমেটোও দিব আলু ভর্তার সাথে। ওভাবে খেলেও কিন্তু অনেক মজা। আমার বড় কাকা এভাবে খেত, আমার এখনও মনে আছে। তো আমার বড় কাকার ওয়াইফ মানে আমার বড় আন্টি বা বড় চাচি, ওনারা কিন্তু অনেক আগেই মারা গেছে। তো ওনারা কীভাবে মারা গেছে বা কখন মারা গেছে সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। আসলে এখানে অনেক কিছুই শেয়ার করা যায়, আবার অনেক কিছুই শেয়ার করা যায় না। তো আপনারা যদি জানতে চান অবশ্যই একদিন শেয়ার করব। তো আমার চাচাতো ভাই বোন দুজন আছে, মানে বড় কাকার ছেলে মেয়ে। তো সবাই আসলে দোয়া করবেন আমার চাচা চাচির জন্য, মন খুলে দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে বেহেশতে নসিব করেন। তো এই তো এখানে রান্নাবান্না বসিয়ে দিছি, ডালটাও বসিয়ে দিছি। তো যেটা বলছিলাম যে ডাল আর আলু ভর্তাই অনেক ঝামেলার। এই যে ডালের মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলা দিতে হয়, তো আজকে ডালের মধ্যে টমেটো দিতে ভুলে গেছিলাম। তো কোনো ব্যাপার না, আমি আসলে তেমন একটা টকও খেতে পারি না ডালের মধ্যে। তো তারপরে ডালটা আমি সুন্দরভাবে করে নিয়েছি। তারপর ডাল ঘুটতে হয়, লাস্টে ডালের মধ্যে আবার ওই যে তেল বাগার দিতে হয়, একটু পেঁয়াজ ভেজে বাগারও দিয়ে দিছি ডালের মধ্যে, তারপর ধনে পাতাও দিছি। তো এখানে তো আলুগুলা ছিলতে হয়েছে, আলু সিদ্ধ করে নিছিলাম, তারপরে আলুগুলা ছিলে নিছিলাম গরম গরমই। তারপর এখানে টমেটো, গোটা কাঁচা মরিচ, তারপরে অল্প কয়টা 2-3টা রসুনও দিছিলাম আজকে, রসুনের কোষ আর কি। তো ওগুলো আমি একটু টেলে নিয়ে যখন নরম হয়ে গেছিলো তখন পেঁয়াজটাও আমি দিয়ে দিছিলাম। তারপরে পেঁয়াজটা সহ নরম করে তারপরে একটু সিদ্ধ করে ভেজে মানে নামিয়ে ফেলছিলাম। তারপরে এখানে এই তো সুন্দরভাবে সরিষার তেল দিয়ে আর লবণ চেক করে লবণ দিছিলাম, লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিছি। তো কারা কারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি দেখতে দেখতে শেষ পর্যন্ত চলেই এসেছেন, আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো এই তো এখানে একটা ডিমও পোস্ট করে নিছি। আমি কিন্তু গরম ভাতের সাথে কখনোই মানে আগে ডাল নিই না, আমার কাছে আলু ভর্তা দিয়ে খেতে প্রথমে ভালো লাগে। তো কয়েক লোকমা আলু ভর্তা দিয়ে খেয়ে তারপরে আমি ডাল নিব। তো আমি কিন্তু মানে পেটের খিদায় মানে আমি অনেকগুলাই ভাত নিছি আসলে, কিন্তু আমি এত ভাত খাই না। তো পরে আমি আবার ভাত কমাই ফেলছিলাম। আর আনাসও যেহেতু আমার সাথে খাবে তাই ভাতটা একটু বেশ করে নিতেই হয়। তো তবুও এত ভাত খাই না আসলে, কোনো বেলায় এত ভাত বেশি খেতে পারি না। তো পরে আমি ভাত রেখে দিয়েছিলাম, সাদা ভাত এক পাশে ছিল ওগুলো রেখে আসছিলাম। তো আনাসে এখানে একটা ছোটো ফ্রিজ নিয়ে আসছে। এই ফ্রিজটা আসলে ওর নানা বিদেশ থেকে কোনো এক সময় আনছিল। তো এবার ওর নানুর বাড়ি গেছিলো আর এই ফ্রিজ এরকম 3টা ফ্রিজ ও আনছিল। তো একটা ওকে ব্যবহারের জন্য রাখছি আর 2টা আমি শোকেসের মধ্যে রেখে দিছি। তো এই যে আমি ভাত খাওয়ার একদম শেষ পর্যায়ে এইরকম মাখা ভাতগুলো ও নাকি খাবে। তো ও আমার থেকে মানে অল্প অল্প করে নিচ্ছিল। তো ওর খাওয়া দেখে আমার না মানে অনেক ভালো লাগে। আমি আসলে সবসময় চাই যে আনাস পেট ভরে ভাত খা, কিন্তু ও আসলে পেট ভরে কখনোই ভাত খায় না। খায় অনেক কিছু মানে অল্প অল্প করে খায়, অনেক কিছু না মানে যেটা ওর ভালো লাগে ওগুলা থেকে একটু একটু করে খায়, কিন্তু পেট ভরে ও কখনোই খাবার খায় না। তো এটা আমার একটা আফসোস। তো আমি যখন দেখছিলাম যে ও আমার এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল তো আমিও ওকে দিচ্ছিলাম।
তো অল্প একটু খাইছে আর কি, যতটুকু ওর পেটে খিদা ছিল ততটুকু। তো এই তো সবাই আমার ছেলের জন্য মন খুলে দোয়া করবেন অবশ্যই। আর এখন তো সব দিকে মানে মাইকিং চলছে ভোটের জন্য। তো আমাদের এদিকেও হয় দুপুরবেলা এবং এখনও শুরু হয়েছে আসলে। তো কিছুই করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।